হ্যালো ফ্রেন্ডস, সৌনীল ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা দেখতে পাচ্ছ আমার মায়ের মামা বাড়ি, যেটা নবদ্বীপে, এবং আমরা নবদ্বীপ বেড়াতে এসেছি, কিন্তু রাস্তায় আসার সময় কোনো রকম ভিডিও আমরা করতে পারিনি। তাই আজকে প্রথম দিন ঘুরতে যাবো বলে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি, এটা আমার মায়ের মামা বাড়ি, অ্যাকচুয়ালি এটা রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে রয়েছে কালী মন্দির। আমার বেটার হাফ সেখানে একটু সেলফি তুলে নিচ্ছিল, এবং আমার ভাই যেহেতু আমাদের সাথে যাবে সেহেতু গাড়িটা সব ঠিকঠাক আছে নাকি সেটাই দেখছিল। তো ভাইকে প্রথমেই আমি বলেছিলাম বাইকটা ঠিকঠাক দেখে নেওয়ার জন্য, যেহেতু আমরা বেরোবো। তো ভাই দেখেনি, তাই বেরোনোর সময় গাড়িতে হাওয়া দিতে হচ্ছিল। যে আমাদের বাড়ির ভেতরে যে কালী মন্দির আছে, সেখানে কোথাও গেলে এবং বাড়িতে ঢুকলে সেখানে হচ্ছে মায়ের কাছে প্রণাম করে তবেই আমরা বাড়িতে ঢুকতে পারি। তো বন্ধুরা, আমরা এখন রেডি যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম, নবদ্বীপের রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা নবদ্বীপের মেন রাস্তায় চলে এসেছি। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়, এবং আগে যখন আসতাম তখন দেখতাম নবদ্বীপের রাস্তা খুব ঘিঞ্জি, কিন্তু এবারে এসে দেখে ভালো লাগলো যে নবদ্বীপের রাস্তাও ভেতর থেকে একটু বড় করা হয়েছে, যেটা সত্যিকারের খুব। না হলে নবদ্বীপের রাস্তায় পাশ কাটানো বা কোনো গাড়িকে ওভারটেক করা একটা মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, রাস্তাতে বেরিয়ে ভালো লাগলো, এবং আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরবো, তোমাদেরকে কি কি দেখাবো সব তোমরা দেখতে পাবে। চলো দেখা যাক। তো আমরা প্রথমে এসে গেছি বড় শিব মন্দির। এই শিব লিঙ্গটি যথেষ্ট বড়, অনেক বড়, এবং এখানে ফটো তোলা নিষেধ, তবুও আমরা একটু লুকিয়েই ছবিটা তুলে নিয়েছিলাম। তো এটা পোড়ামাতলার একদম সামনে। তো আমরা এখন পোড়োমা প্রচণ্ড জাগ্রত। এই নবদ্বীপে এলে অবশ্যই পোড়োমাতলায় পুজো দিতে কেউ ভুলো না, যথেষ্ট জাগ্রত ঠাকুর। এবং আমরা এখানে মা ভবতারিণী এবং পোড়োমাতলায় পুজো দিয়ে তারপরে ওখান থেকে বেরোবো, সেই জন্য আমরা এখানে প্রসাদ সব কিছু কালেক্ট করে নিচ্ছিলাম। তো আমার বেটার হাফ এখানে আসতে, এখানে প্রচুর গোপাল দেখতে পাওয়া যায়, গোপালের ড্রেস, এভরিথিং গোপালের তোমরা এখান থেকে কিনতে পারো। গোপালের সব কিছু এখানে আছে, বড় বড় গোপালও তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে, এবং গোপালের যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে এলে অবশ্যই গোপালের কোনো না কোনো একটা জিনিস কিনে নিয়ে যেও। যথেষ্ট সব জিনিসপত্রের এখানে অনেক বেশি কালেকশন আছে। আমার বেটার হাফের যেটা নেশা সেটা হলো কানের। তো পোড়োমাতলার বাইরেও সে কানের কিনতে কিন্তু ভুললো না, সব কিছুর মধ্যে নিজের কানেরটা কিন্তু তার কেনা হয়ে গেল। এরপরে ওখান থেকে আমরা চলে এলাম এখানে সোনার গৌরাঙ্গ দেখার জন্য। এটা সেই মন্দির, শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম নামে এটা খ্যাত। তো তোমরা এলে, নবদ্বীপ এলে অবশ্যই এই সোনার গৌরাঙ্গ দেখতে এসো। যদিও 12টা বেজে গেছিলো বলে 12টার সময় সোনার গৌরাঙ্গ বন্ধ করে দেয়, তো আমরা সেই জন্য দেখতে পাইনি। তো যাই হোক, আমরা ভেতরটা পুরোপুরি ঘুরলাম, বাকি যেই মন্দিরগুলো ভেতরে ছিল সেগুলোও দেখার মতো, এবং ওখানে হচ্ছে অখণ্ড নাম সংকীর্তন হচ্ছিল, সেটাও ভালো লাগছিল। তো আমরা এখন ঢুকলাম ডান দিকে, এবং বাঁ দিকে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল যে এত বয়স্ক মানে ঠাকুমারা সেখানে ভিক্ষা করছে। তো এটা কেন আমি জানি না, আমাদের সমাজ এত শিক্ষিত এবং সব কিছু হওয়ার পরেও যে এরকম দৃশ্য সত্যি দেখলে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে এসে পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। যথেষ্ট ভালো লাগছিল, একটা অন্যরকম অ্যাটমসফিয়ার ফিল করছিলাম। এবং আগে নবদ্বীপে অনেক বেশি হনুমানের সংখ্যা ছিল, কিন্তু এখন দেখতে গেলে অনেক কমে গেছে। তবুও এই জায়গায় এসে আমরা হনুমান অনেকগুলো দেখতে পেলাম, যদিও আমার বেটার হাফ ভয় করছিল, কিন্তু আমার ভয় লাগছিল না। এই যে দেখো তোমরা কি সুন্দর হনুমানগুলো উপরে বসে রয়েছে, নিচে মানুষ বসে আছে। এই যে শিব মন্দির, এই শিব মন্দিরটা খুবই জাগ্রত। এর বাঁদিকে দেখতে তোমরা পাচ্ছ যে একটা প্রদীপ জ্বলছে, এটা হচ্ছে অখণ্ড প্রদীপ, মানে প্রথম দিন থেকে এই প্রদীপটা আজ অবধি নেভেনি। যদি কেউ তোমরা এখানে তেল ঢালতে চাও, তাহলে মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপরেই তোমরা এখানে তেল ঢালতে পারবে। তো মন্দির, বন্ধুরা তোমরা শুধু দেখো কি পরিমাণ গোপাল এখানে আছে, এবং কত গোপাল আছে, দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কটা গোপাল বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু যেহেতু আমরা বাইকে গেছিলাম, কোনো কিছু আনার উপায় ছিল না। আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে অলরেডি গোপাল আছে, তো আমরা সব কিছু নিয়ম তো জানি না যে একসাথে রাখা যায় কি না যায়, বাট দেখে সত্যিই খুব ভালো লাগছিল। অনেক গোপাল এখানে ছিল দোকানে, সব কিছু সাইজের পাওয়া যায়।
এরপরে ওখান থেকে আমরা চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর যেই জন্মস্থান, সেই জন্মস্থানের মন্দিরে। এবং এইখানে নিম গাছের তলায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, যেটা তো তোমাদেরকে দেখাবো কোন নিম গাছের তলায় এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো জায়গাটা তোমরা পুরোপুরি দেখে নাও। যদি কোনো দিনও নবদ্বীপ আসো, তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে যেতে চাই, তোমাদেরকে এই জায়গায় এসে নামিয়ে দেবে এবং তোমরা এই জন্মস্থানটা যথেষ্ট ভালোভাবে ঘুরে দেখতে পারবে। এবং আমরা যে সময়ে গেছিলাম সে সময় একদম ফাঁকা ছিল, সেই জন্য খুব ভালো করে আমরা ঘুরতে পেরেছি। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এই সেই মন্দির, আর পাশে যেই নিম গাছটা দেখতে পেলেন, এই নিম গাছের তলাতেই বলা হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। তবে এটা নিয়ে অনেক দ্বিমত আছে। অনেকে বলেন যে মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, অনেকে বলেন আবার মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন মায়াপুরে। তো আমরা যেটুকু জানি নবদ্বীপেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এবং তিনি নিম গাছের গোড়াতেই জন্মগ্রহণ করেছিলেন। তো অনেক ঘোরাঘুরির পর একটু টায়ার্ড ফিল করছিলাম, সেই জন্য একটু গঙ্গার পাড়ে এসে আমরা একটু ঠান্ডা শীতল গঙ্গার বাতাস খাচ্ছিলাম। এবং দূরে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ইস্কনের যে বড় মন্দির, সেই মন্দিরটা দেখা যাচ্ছে। এই সৌন্দর্যটা যথেষ্ট, মানে কি বলবো, একটা অপরূপ সৌন্দর্য দেখাচ্ছিল। বহু দূর থেকে অনেক অনেক পুণ্যার্থীরা এখানে এসেছিল গঙ্গা স্নান করবে বলে। আর কলকাতা কর্পোরেশন নবদ্বীপের প্রত্যেকটা গঙ্গার ধারের যেই ঘাট, সেগুলোকে এইরকম সুন্দর করে বাঁধিয়ে দিয়েছিল এবং প্রত্যেকটা ঘাটের একটা করে নাম দেওয়া হয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খাচ্ছিলাম আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমাদের এখানে তো অবশ্যই দেখতে পাওয়া যায় না, সেটাকে ফিল করছিলাম। আর দূরের এই যে ইস্কনের বড় মন্দির, যেটা পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দির, তো এইটাকে জাস্ট আমরা সবাই মিলে ফিল করছিলাম আর দেখছিলাম। আমরা দুজনে এই যে প্রাকৃতিক সৌন্দর্যতা এবং দূরের যে এই যে মন্দির, এই মন্দিরটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং এই মন্দিরের যে তিনটে চূড়া দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, এই তিনটে চূড়াই হচ্ছে সোনার। তো সোনা দিয়ে পুরো চূড়াটা হচ্ছে সোনার। তো আমরা এই জিনিসটাকে জাস্ট ফিল করছিলাম এবং অসাধারণ লাগছিল এই জায়গাটাকে। এবারে আমরা চলে এলাম 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু দেখার জন্য। তো এটার জন্য 10 টাকা করে টিকিট ছিল। তো এটা নতুন হয়েছিল, এটার কোনো অভিজ্ঞতা ছিল না, তাই এটা দেখার জন্য আমরা ভেতরে ঢুকে গেলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি জায়গাটা কেমন এবং এর ভিতরে নতুন কি কি করেছে। তো প্রথমেই ঢোকার সময় একটা গুহার মতো দেখতে পেলাম, তার বাঁদিকে হচ্ছে কিছু মাছ আছে, যেটা দেখাবো। তো প্রথমেই হচ্ছে গুহার ভিতরে ঢুকে আমরা এগিয়ে যাব এবং মহাপ্রভু কোথায় আছে সেটা তোমাদেরকে দেখাবো। ডান দিকে ছোট্ট করে দেখা যাচ্ছে 60 ফুটের মহাপ্রভু, আর এই যে বাঁদিকে তোমাদেরকে বলছিলাম মাছ আছে, সেই মাছ সব এখানেই আছে। আর এই গুহার ভেতর দিয়ে গিয়ে তারপরে আমরা 60 ফুটের যে গৌরাঙ্গ মহাপ্রভু নতুন হয়েছে সেটাকে আমরা দেখাবো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরটা প্রথমে ভাবছিলাম অন্ধকার হবে, বাট ভেতরে ঢোকার পরে দেখলাম যে ছোট ছোট নাইট বাল্ব টাইপের কিছু লাইট দেওয়া আছে, যেটা জায়গাটাকে আরও বেশি সুন্দর মানে করে তুলছিল। তবে রাত্রেবেলায় এলে এটার একটা আলাদা সৌন্দর্য উপভোগ করতে পারতাম। যেহেতু দিনের বেলায় এসেছিলাম সেহেতু এখানে কোনো সৌন্দর্য যথেষ্ট ছিল, তবুও রাতের যে সৌন্দর্যটা সেটা আমরা ফিল করতে কিন্তু পারলাম না। তোমরা যদি অবশ্যই এসো এবং কিন্তু সন্ধেবেলায় এসো, তাহলে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে তোমরা ফিল করতে পারবে। তো আমরা এই জায়গাটা সম্বন্ধে যেটুকু বুঝলাম, যে এখানে শ্রীকৃষ্ণের ছেলেবেলার থেকে প্রত্যেকটা সময় খুব ভালোভাবে এখানে প্রত্যেকটা ঠাকুর টাইপের জিনিস দিয়ে তুলে ধরা হয়েছে এবং জায়গাটা সত্যিকারের খুব সুন্দরভাবে মেনটেন করা ছিল এবং যেহেতু নতুন হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে। এবং যেটুকু বুঝলাম এখান থেকে রথও বের হয় নবদ্বীপে রথের সময়ে। তো জায়গাটা খুব সুন্দর ছিল
তো তোমরা ঘুরে দেখো জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখতে একদম ভুলো না, কারণ ভিডিওতে অনেক কিছু আছে নবদ্বীপ সম্বন্ধে, প্রত্যেকটা জায়গা আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে যেতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় শ্রীরাম। এই হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভু 60 ফুট যার হাইট, তার উপরে একটা ছাতা দেওয়া আছে এবং তার মাথার উপরে সূর্য এত জোরে সেদিনকে গরম রেখেছিল বলার বাইরে, ঠিক আছে, যথেষ্ট গরম লাগছিল, প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল। তাই এই যে মিউজিয়াম নতুন একটা হয়েছে তার ভেতরে আমরা ঢুকে গেলাম, যেহেতু এখানে একটা ফ্যান চলছিল, এবং মিউজিয়ামের ভিতরটাও যথেষ্ট সুন্দর লাগলো। তোমরা ঘুরে দেখো মিউজিয়ামটা কেমন লাগছে, দেন তোমরা জানিও। এই হলো সেই মিউজিয়াম, যেই মিউজিয়ামে কৃষ্ণের ছেলেবেলা থেকে একদম কৃষ্ণের বড় বয়স অবধি প্রত্যেকটা স্মৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। কৃষ্ণের যেই লীলা সেই লীলাকে এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা মূর্তির মাধ্যমে। এই জায়গাটা আমার কাছে খুব নতুন লাগলো এবং খুব সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করা হয়েছে। তো আমি কর্তৃপক্ষের কাছে আরও চাইবো যে এই জায়গাটাকে যাতে আরও ভালো করে ডেভেলপ করা হয় ভবিষ্যতে। তো এই জানিয়ে আমি তোমাদেরকে এটা দেখার জন্য বলছি, দেখো যথেষ্ট সুন্দর লাগবে তোমাদের এই জায়গাটা।
এখানে যে মূর্তিটা ছিল সেটা শ্রীকৃষ্ণের তার সখীদের সাথে এবং আমার বেটার হাফ লাড্ডু গোপালকে দুলাচ্ছিল। এইটা হচ্ছে মান্নাতকারী লাড্ডু গোপাল, যে এখানে কোনো কিছু মানত করে লেখা আছে, তো এখানে সব কিছুই সেটা পূরণ হয়ে যায়। এবং গোপালকে দেখো কি সুন্দরভাবে এখানে সাজানো আছে, তার পাশে নরসিংহ ভগবান। তো প্রত্যেকটা মূর্তিকে এখানে খুব সুন্দরভাবে রাখা ছিল এবং খুব ভালোভাবে। এখানে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে দুহাত তুলে আছেন, তারপরে কৃষ্ণের প্রত্যেকটা লীলা প্রত্যেকটা যুগ অনুসারে করা ছিল। সুন্দর লাগছিল জায়গাটা ঘুরে দেখতে, এবং আমার কাছে তো খুবই সুন্দর এবং নতুন একটা জায়গা আমার মনে হলো নবদ্বীপে এইটা আসার পরে। এটা রাধা গো? না এটা রাধা, না এটা লাড্ডু গোপাল আর নৃসিংহদেব। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম জল মন্দির। জল মন্দির হচ্ছে জলের মাঝখানে একটা মন্দির আছে, আর তার পাশে এরকম হরিণ রাখা ছিল, প্রচুর প্রচুর হরিণ ছিল। ভাবতে পারিনি এতগুলো হরিণ থাকবে। তো বাইরে খাবার দিচ্ছিল, তোমরা এখানে এসে হরিণকে খাবারও খাওয়াতে পারো। তো যেহেতু আমাদের অনেক দেরি হয়েছিল, আমরা সেসব কিছু করিনি, জাস্ট দেখার পরেই আমরা বেরিয়ে গেছি। তো হরিণগুলো দেখে ভাবছিল যে আমরা হয়তো খাবার দেবো, সেই জন্য এরকম সবাই বসেছিল রোদের জন্য ছাওয়াতে। আমাদেরকে দেখে ছুটে এলো, তো আমার ভাই এবং আমার বেটার হাফ ওদের গায়ে হাত দিচ্ছিল, ওরাও খুব মজা পাচ্ছিল। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা বাড়ি আসবো বলে আমার মামা বারবার ফোন করছিল, তো সেখান থেকে আমরা বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। আমার মামার মামা বাড়ির পাশেই, একদম বাড়ির পাশেই এই নদী। তো আমরা বিকেলে এখানে হাঁটতে বা আমরা এখানে বসতে বা আড্ডা মারতে আসি। তো আজকে মনে হলো হঠাৎ করে নৌকায় চাপবো, তো ভাবলাম, আর যেই ভাবা তো সেই কাজ। তো আমরা খুব তাড়াতাড়ি নৌকায় চেপে উঠলাম। তো যাই হোক, আজকে সারা দিনটা সবাইকে নিয়ে সবাইকে একসাথে সব জায়গায় যেয়ে দিনটা খুবই ভালো লাগলো। তো থ্যাঙ্কস আমার মেন করে আমার ভাইকে, যে আমার সবসময় সঙ্গে থাকে এবং আমরা যেভাবে যা বলি তাই আমার ভাই শোনে। আমার ভাই সব কিছুই করে আমাদের জন্য। তো সারা দিনটা সবাইকে নিয়ে সত্যিই খুব ভালোভাবে কাটলো। তো মেক শিওর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার দেখা হবে নতুন আবার এরকম একটা কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।